এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। আয়না ভরা দিন, রূপসায়রের জল, আলগা ছুটির রক্ত ঝলমল তোমায় দিলাম। এই খাতার ভাঁজে গাছের পাতার নাম। এইটা তোমার গান, তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল, তুমি অন্য মনে একলা পাখির ঝিল। আয়না ভরা দিন, রূপসায়রের জল, আলগা ছুটির রক্ত ঝলমল তোমায় দিলাম। এই মায়ার পশম হাত দেবার আরাম। এইটা তোমার গান, ওই আঁচল ঘেরা বৃষ্টি ছাটের ঘ্রাণ, রেখে মেঘের শিশু গিয়েছে ভাসান। লা 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 লা। নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। 23 ডিগ্রি নর্থ আর 87 ডিগ্রি ইস্ট ল্যাটিটিউড লঙ্গিটিউডের এই হিসেব আমার ছোটোবেলা থেকে গুলিয়ে যায়, আর এটুকু বললে কিছুই বলা হয় না। আমরা এই মুহূর্তে ভুবনডাঙ্গায় ভুবন সিংহের নামে, তারপর নিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, তারপর রবীন্দ্রনাথ, তারপর বিশ্বভারতী, কলা ভবন, এই সমস্ত কিছু বাঙালির ভীষণ চেনা। তাই নতুন করে এই যেখানে আমরা আছি, এই শান্তিনিকেতনকে চেনানোর কোনো স্পর্ধা এই অনুষ্ঠানে আমরা করছি না। আমরা যে জন্য এখানে, চন্দ্রবিন্দু আমাদের প্রিয় ব্যান্ড, তার 25 বছর, একটা শতাব্দী, 4 ভাগের 1 ভাগ পার করে এলো চন্দ্রবিন্দু। আমার সঙ্গে এই মুহূর্তে অনিন্দ এবং উপল। এটা তোমাদের ব্যান্ডের সঙ্গে মানে ইউথ তারুণ্য এমন যুক্ত হয়ে আছে, 25 শুনলেই মনে হয় ও বাবা, এ তো প্রাচীন একটা ব্যাপার। তো এই ব্যান্ডের সঙ্গে সঙ্গে কি তোমরা এই গোটা সময়টা একটু বয়স বাড়ছে, বুড়ো হয়ে যাচ্ছে? না, আমার মনে হয় না। আমার তো মনে হয় 25 শুনলে সবসময় নতুন। 25 মানে 25শে ডিসেম্বর, 25শে বৈশাখ, প্রত্যেক বছর দেখো নতুন হয়ে যাচ্ছে। তো চন্দ্রবিন্দু 25, এটা আমার কাছে একটা মাইলস্টোন আমাদের সবার কাছে। কিন্তু আবার 25 একই সঙ্গে রিফ্রেশড হওয়ার, আরো নতুন কাজ করার, আরো নতুন নতুন জিনিসে যোগদান করার। ফলে 25 বয়সটা কিন্তু, যেরকম সুকান্ত লিখেছিলেন 21 হচ্ছে খুব সিগনিফিকেন্ট বয়স, আমার মনে হয় 25 হচ্ছে আমাদের কাছে খুব সিগনিফিকেন্ট বয়স। আর আমার কাছে তো বিশেষ করে, তার কারণ আমার ধারণা, আমি যখন চন্দ্রবিন্দু জয়েন করি, অবভিয়াসলি উপল হচ্ছে ফাউন্ডার মেম্বার, আমি একটু বাদে জয়েন করেছি, আমার ধারণা আমার তখন বয়স ছিল এক্স্যাক্টলি 25। আচ্ছা, তো এই সেই 25 আর আজকের এই 25 পার করা, এটা চন্দ্রবিন্দু কতটা সমৃদ্ধ হয়েছে, পুরনো হয়েছে, নতুন হয়েছে, একঘেয়ে হয়েছে, নাকি একেবারে নতুন চেহারায়? আজকের প্রজন্ম তো আমাদের সেই প্রজন্ম নয়। মানে সেখানে আমার একটা গল্প মনে পড়লো, মানে তোমরা কীরকম মানে স্টারডমের মধ্যে থাকতে। যে আমার এক বন্ধু সে গল্প করতো যে ব্যাডমিন্টন খেলছে, এমন সময় এরমভাবে হাতটা ছুঁড়েছিল, চন্দ্রিলের দাঁতে সেই হাতটা লেগেছিল। মানে সেটা একটা বলার মতো গল্প যে আমার হাতটা গিয়ে চন্দ্রিলের দাঁতে লেগেছিল। তো আমি বলছি যে এই তারকা খ্যাতি সেই মুহূর্তে কলেজে, স্কুলে গাধা রিলিজের পর তোমাদের হয়েছিল, তো সেই ফিলিংটা কিরাম ছিল, সেই 25 বছর বয়সের অনুভূতি? না, সেটা তো সাংঘাতিক না। তবে একটা জিনিস আমি বলতে পারি, যে আজকে হয়তো এটা একটা গল্প হয়েছে যে চন্দ্রিলের দাঁতে হাত লেগে গেছিল, কিন্তু এই গল্পটা হবে বলে আমরা তো গান করিনি। এবং গানটা আমাদের যেটা হচ্ছে, নর্মালি অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা অ্যালবাম এলো এবং সেই অ্যালবামটা এমন হিট করলো যে সঙ্গে সঙ্গে রাতারাতি, আগের দিন কাকে কেউ চিনতো না, পরের দিন সে সাংঘাতিক নাম করে গেছে। আমাদের ক্ষেত্রে একদমই সেটা হয়নি। মানে
ধীরে 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 এবং এক একটা স্টেপ আমরা এগিয়েছি আর একটু 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 করে লোক আমাদের কথা জেনেছে। ফলে ওই পুরো ব্যাপারটাই, খ্যাতির ব্যাপারটা তো আস্তে আস্তে আমাদের শরীরে অ্যাবজর্ব হয়েছে, যে আমাদের ওই যে আমরা সত্যি সত্যি যে এখন এইটা একটা খবর, এটাই আমাদের কাছে খুব একটা এখন গুরুত্বপূর্ণ ব্যাপার নয় বলে আমার মনে হয়। আমার মনে হয় যে এই যে মানে উপল যেটা বলছে যে আমরা ধরো কলেজ থেকে তো একে অপরের সঙ্গে পরিচিত, আমি উপলের সঙ্গে, উপল চন্দ্রিলের সঙ্গে, চন্দ্রিল আমার সঙ্গে, তো তারপরে অটোমেটিক্যালি এই ব্যান্ডটা ছিল, এটা একটা প্রি এক্সিস্টিং ব্যান্ড যেটা 89-এ তৈরি, তারপর আমরাও এই দলটায় ভিড়ে গেলাম, মানে যদি ভালো মানে ভালো মানে গান ভালোবেসে গানের জন্যই প্রায় ভিড়ে যাওয়া। তারপর আমরা অ্যালবাম তৈরি করলাম, অ্যালবামগুলো একটু একটু করে মানুষের কাছে গেল। আমরা কিন্তু আমি বলছি যে আমাদের কাছে এরকম একটা তোমার মাইলস্টোন ছিল না যে এই নামটাই হতে হবে, যে এতটাই খ্যাতি পেতে হবে। আমরা ভেবেছিলাম একটা অ্যালবাম করি, আমাদের সমমনস্ক কিছু মানুষজন, তোমাদের মতন কিছু লোকজন যারা একটু বাংলা গান সেরিব্রালি শোনে, তারা আমাদের গানগুলো শুনবে। তো আমরা দেখলাম সেই সংখ্যাটা বাড়তে 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 আমরা জেলাতে যেতে শুরু করেছি বা দেশের বাইরে যেতে শুরু করেছি। তো সেটা আমাদের কাছে সত্যি খুব আশ্চর্যের ব্যাপার। আমার মনে হয় যে এটা সত্যি কিন্তু ফিকশনের মতন, মানে আমি ওই দাঁতের ব্যাপারটা মাথায় রেখেই বলছি, আমাদের ক্ষেত্রে মানে টুথ বা ট্রুথ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। কন্যা তোর জীবন ভোর সর্বনাশী, কন্যা তোর জীবন ভোর সর্বনাশী, বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি, বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি, বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি, বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি। কন্যা তোর জীবন ভোর সর্বনাশী, কন্যা তোর জীবন ভোর সর্বনাশী, বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি, বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি, বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি, বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি। সাবধানে সামলে থাকি, দিনকাল সর্বনেশে, সাবধানে সামলে থাকিস দিনকাল সর্বনেশে, সাবধানে সামলে থাকিস দিনকাল সর্বনেশে। হইয়া তোর সাদের পাশি বন পলাশি, দেখুন হাসি ডেমোক্রেসি যাবে ভেসে, হইয়া তোর সাদের পাশি বন পলাশি, দেখুন হাসি ডেমোক্রেসি যাবে ভেসে। ভেসে যায় ভেসে যায় যায় কলসি, ভেসে যায় ভেসে যায় যায় কলসি, বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি, বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি, বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি, বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি। উঁচু বললে উঁচু, নিচু জল তল পাবি না,
জলছু বললে উঁচু নিচু জল তল পাবি নে, জলছু বললে উঁচু নিচু জল তল পাবি নে। ওই তোর কাজলা দিদি 16 বলার ওপর তলার পেট্রো ডলার নেবে কিনে, ওই তোর কাজলা দিদি 16 বলার ওপর তলার পেট্রো ডলার নেবে কিনে। ভেসে যায় যায় কলসি, ভেসে যায় যায় কলসি। বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি, বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি, বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি, বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি। কন্যা তোর জীবন ভোর সর্বনাশী, কন্যা তোর জীবন ভোর সর্বনাশী। বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি, 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 বাঁধ ভেঙে জল এসেছে বান ভাসি। ফেস্টে তোমাদের গান প্রথম জনপ্রিয় হলো, লোকের কাছে পৌঁছলো, তারপর এদিকে ক্যাসেট রিলিজ করছে, তখন তো সিডির যুগ নয়। তো এই করতে করতে কোথাও কি সেই একেবারে কলেজ প্রজন্ম থেকে আরেকটু বয়স্ক আরেকটু সিনিয়ররা তোমাদের গান শুনতে শুরু করলো, এবং তারপরে সেই কলেজের ছেলেগুলো, ধরো আমরা যখন সিনিয়র হলাম, আমাদের বয়স বাড়লো, তখন তারা ওই চন্দ্রবিন্দুর আঁকড়ে ধরাটা নিয়ে তোমাদের আস্তে আস্তে মাস বেস যেটা সেটা এক্সপ্যান্ড করলো। এটা কি করে করলো, মানে আমাদের যেরকম ধারণা ছিল যে আমাদের প্রথম অ্যালবাম বেরোনোর পর যে দিকে দিকে লোকে আমাদের গান শুনবে, আমরা সেইভাবেই আমাদের প্রথম গান সুইটহার্ট রেখেছি, শেষ গান মঙ্গল গ্রহ রেখেছিলাম, মানে যেহেতু কলেজে গানগুলো খুব জনপ্রিয় ছিল। তো মুশকিল হলো কি, আমাদের অ্যালবামটা শুরুতে মানে যে সময় বেরোনোর কথা তার থেকে আমরা 2 বছর পিছিয়ে গিয়েছিলাম, নানা রকম জটিলতা, সেটা আজকে 25 বছরে সেটা আর টেনে আনতে চাইছি না। কিন্তু ওই 2 বছর পিছনের মধ্যে অনেকগুলো কাণ্ড ঘটলো। তার একটা বড় কারণ মানে ঝঞ্ঝাট ঘটলো যে তখন সরকার থেকে আইনত নিষিদ্ধ করে দেওয়া হলো এই রাস্তায় রাস্তায় ক্যাসেটে গান বাজানো। আমাদের খুব ইচ্ছে ছিল যে আমাদের গানগুলো একদম রাস্তাঘাটে হইচই করে বাজবে, সেইটা কিন্তু বাজেনি। ফলে আমাদের কিন্তু একটু অবাকই লাগলো, আরে গানগুলো তো হিটই ছিল, তো হিট হচ্ছে না কেন। কিন্তু উপল যেটা বললো যে আমাদের গানগুলোর আমরা রেট্রোস্পেক্টিভ এফেক্ট পেয়েছি, মানে একটু 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 করে লোকের কাছে ছড়িয়েছে। প্রথমে কলেজ স্টুডেন্ট, তার থেকে হয়তো তার বাড়ির কেউ একজন ছোট কাকা, তার থেকে সেজো জেঠিমা, তো এরকম করতে করতে আমি বলছি যে এই স্প্যানটা আমাদের খানিকটা বেড়েছে। এটা অনেকটাই বেড়েছে। তবে প্রাইমারিলি অবশ্যই কলেজের ছাত্রছাত্রীরা, তারা গান না শুনলে আমার ধারণা যে এই ধরনের নতুন গানকে অক্সিজেন যোগানো যেত না। আজকের ছাত্রছাত্রীরা আর যখন তোমরা গান শুরু করলে 25 বছর আগের বা 20 বছর আগের, 2 দশক আগের ছাত্রছাত্রীদের মধ্যে গান শোনার ক্ষেত্রে কোনো গুণগত তফাৎ দেখতে পাও? গুণগত বলবো না, মানে ধরন বা তাদের পছন্দ অনুযায়ী গানগুলোকে চেঞ্জ করো। ডেফিনেটলি তোমার ধরো আমরা যখন গান শুরু করেছি সেই সময় যে মেজাজ ছিল, আমার মনে হয় যে এই কবছরে আমরা যদি খুব ইন্টারেস্টিং কোনো জিনিস দেখে থাকি, তার একটা বড় জিনিস হচ্ছে যে আমরা কলেজের ছাত্রীদের একটা ভুল বদল দেখেছি।
যে আমি দেখেছি যে প্রথম যখন আমরা গান গাইতে যাচ্ছি যে অনেক মেয়ে তারা চাইছে নাচতে, তারা উঠতে পারছে না, ছেলেরা নাচছে, ছেলেরা চিরকালই উদ্যম নাচে, হ্যাঁ মেয়ে থাকলে আরো নাচটা বাড়ে। তো আমরা দেখেছি একটু একটু করে তারা ইনিশিয়েট করছে এবং একটা সময় তারা ওই মানে বন্যার জলের মতন প্রায় নাচতে চলে এলো। আমি বলছি এই যে একটা বড় পরিবর্তন, এটা কিন্তু আমাদের চোখের সামনে দেখা, এটা আগে ছিল না। যে একটা গানকে শরীর দিয়ে শোনা যায়, একটা গানকে তার নাচের মধ্যে দিয়ে শোনা যায়, এইটা চন্দ্রবিন্দুর 25 বছরে আমার দেখা খুব ইন্টারেস্টিং একটা ফেনোমেনন। মানে এটা আলাদা করে একটা গবেষণার বিষয় হতে পারে। না ইনফ্যাক্ট যেটা হয়েছে যে বলছিলে যে ওভার দ্য ইয়ার্স কিরকম চেঞ্জ করেছে, সেখানে মনে হয় যে ওই না, ও তো বলছে যে শরীরী পরিবর্তন মানে প্রকাশভঙ্গির। আমি বলছি গানের শরীরে তোমরা কোনো পরিবর্তন করেছো প্রজন্মের কথা ভেবে? না, গানের শরীরের প্রজন্মের কথা ভেবে করিনি, আমাদের নিজেদের কথা ভেবে করেছি। কেন যেটা হয় যায় প্রথম দিকে যখন গান লেখা হয়েছে যে সুইট হার্ট, হ্যাঁ, কিংবা আমাকে রোগা বলো না, তো এই 9th অ্যালবামে এসে কি 8th অ্যালবামে এসে যখন এই একই প্রশ্ন হয়েছে যে আমরা চলো একটা সুইট হার্টের মতন গান লিখি, আমি অনিন্দকে বলেছি যে এরকম একটা সিম্পল মজার হইচই করে গান লিখি যেটা শুনলেই খুব আনন্দ পাবো, একটা কলেজ গন্ধ থাকবে। তো তখন চন্দ্রিল অনিন্দ দুজনেই বলেছে যে সেটা লেখা যায় কিন্তু সেটা খুব কষ্ট করে লিখতে হবে, কেন ন্যাচারালি আমি আর ওই বয়সটাতে বিলং করি না, ওই জিনিসটা আমার মধ্যে আর নেই। তো আমরা কেনই কষ্ট করে গানটা লিখবো? ফলে আমাদের 8 নম্বর অ্যালবাম কি 9 নম্বর অ্যালবামে 8 নম্বর অ্যালবাম ওই মজা করার গান একটা রয়েছে তাতিন, কিন্তু তাতিনের পাশে যদি আমি রোগা বলো না ফেলি, ক্লিয়ার একটা তফাৎ রয়েছে যে তাতিনের মধ্যে মজা থাকলেও তার মধ্যে একটা কিন্তু আমি একটা বয়সের ছাপ কিন্তু পড়েছে। আমি অনেক মগজ দিয়ে জিনিসটা লিখেছি যে হ্যাঁ সেখানে যে একদম পিওর আনন্দ, পিওর ভালো লাগার বাইরেও আরও কিছু বলা আছে সেটা রয়েছে, সেটা কিন্তু রোগা বলো নাতে ছিল না। তো সেইটা আমার মনে হয় যে কেউ বলতে পারে যে কেন এটা কি খুব দরকার, কিন্তু এটা করেছি তার কারণ এটাই তো আমরা, মানে আমাদেরও তো একটা পরিবর্তন ঘটেছে, এক্স্যাক্টলি। সেটা আমাদের গানে যেটা মনে হয় যে আমাদের ভালো লাগা মন্দ লাগা আমরা মানুষটা কেমন, সেটা তো প্রত্যেক শিল্পীর গানে সেই ছাপটা পড়ে, এবং আমাদের গানে আমরা এবং আমাদের আশপাশটাও কিভাবে চেঞ্জ করে যাচ্ছে। কেন পড়ে তাকালে, কেন বাঁশি নিলে সন্ধ্যের কিনারায়, এখুনি জল ছুঁয়ে জাগবে অধরের শ্বাস 12 মাস। সোনামন সোনামন সোনামন, কেন পড়ে তাকালে, কেন বাঁশি নিলে সন্ধ্যের কিনারায়, এখুনি জল ছুঁয়ে জাগবে অধরের শ্বাস 12 মাস। সোনামন সোনামন সোনামন, স্বপ্নের সাদা রং আর কার ঘুমে যায়, বুকে শুরু হয় ছোট্ট তিল, ঠোঁট সোনার উপখায়, তুলো ফুল বোঝে আঙুল, রোগা পাতা বঞ্জন, মরা গাছ কিছু মাছ পেয়ে ডাকছে। সোনামন সোনামন সোনামন, ভাবে ভাসালে, কেন এঁকে দিলে সন্ধ্যের কালো ঝিল, এখুনি রেলগাড়ি শিখবে শাঁখেদের সুর যত দূর। সোনামন সোনামন সোনামন, অকারণ নুড়ি ঘর এলো হরিণের মাস, রোদে রিন রিন খেলনা দিন, মেঘে জানালা বিলাস, একা চুপ সুরে নাধু, ছায়া পথ সারাক্ষণ, ব্যথা ডাক কি সোহাগ ছুঁয়ে ডাকছে।
সোনামন 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 কেন এভাবে তাকালে কেন বাসি নিলে সন্ধ্যের কিনারায় এখুনি মেঘ ধুয়ে নামবে কুমারীর ঘ্রাণ দিনমান সোনামন 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 না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, জল পানি পেলে তবেই না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। না লাগলে গতি দুধ না খেলে জিমে করে দেব ভরতে, দুধ না খেলে গায়ে না লাগলে গতি দুধ না খেলে জিমে করে দেব ভরতে, দুধ না খেলে ওরা দেশে কবে সেই ছেলে হবে মিঠুন চক্র ভরতে, খালি গায়ে গুরু অ্যাকশন করো শুরু মাধুরীকে হেটাকে ফেলে, আর জিমে না গেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে 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 হবে না ভালো ছেলে, ডিমে তা দিলে তবেই না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। পেয়ারেতে হও আবাকা দুধ না খেলে শেয়ারেতে হও হর্ষ, দুধ না খেলে পেয়ারেতে হও আবাকা দুধ না খেলে শেয়ারেতে হও হর্ষ, দুধ না খেলে পড়াশোনা ভুলে ডাওলাটে তুলে মধ্য শিক্ষা পর্ষদ, MBA করে চমকিয়ে দাও বাছা MBA করে ফেলে, আরে মেম না পেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে 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 হবে না ভালো ছেলে, স্কুলে না গেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। আচ্ছা, এমনিতে বাঙালি তো কলহপ্রিয়, মানে ধরো একটা পুজো ভেঙে এই যে আমরা প্রতি বছর বিদেশে যাই,
পরের বছর গিয়ে দেখি 4টে পুজো হয়ে গেছে, তারপরে 8টা পুজো, 16টা পুজো, এভাবে বাড়তেই থাকে পুজোর সংখ্যা। 25 বছর একটা ব্যান্ডের দল মোটামুটি ধরে রাখা এবং অন্তত নামটা ধরে রাখা, এটা তো একটা চ্যালেঞ্জ। মানে সেটা কি করে হলো? না, সেটার একটা বড় কারণ হচ্ছে যে বাঙালি কলহ প্রিয়, কিন্তু বাঙালির মুশকিল হচ্ছে যে কলহটা না কন্টিনিউ করতে পারে না। দেখবে কলহ করে এমন একটা মানে শাশুড়ি বৌমা মার্কা ঝগড়া হয় যে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, কথা বলে না এরম। আমরাও খুব কলহ প্রিয়, আমাদের ঝগড়া করতে খুব ভালো লাগে, মানে সারাক্ষণই ঝগড়া চলছে, কিন্তু ঝগড়াটা করতে যে ভালো লাগে সেটার জন্য তো ফিজিক্যালি কাছাকাছি আসা উচিত। সেইটার জন্য আমরা সবাই একজোট হয়ে রয়েছি, এখন একসঙ্গে সবাই ঝগড়া করেছি। মানে মুখ দেখা দেখি বন্ধ, যোগাযোগ বন্ধ না, সেইটা হলে হবে না, সামনে গিয়ে ঝগড়া করতে হবে। আমি ওকে কিছু বলবো, ও আমায় কিছু বলবে, ও চন্দ্রিলকে বলবে, চন্দ্রিল সুরজিৎকে বলবে, ওইটা না হলে মজাটা নেই আর কি। আচ্ছা, শুরুর দিকে এরম হয়নি যে ওই যে তোমাদের একটা গান আছে না, যে এইটা তোমার গান, এইটা আমার গান, এইটা তোমার গান, এইটা না, এটা কেন বেশি গাইলি, এরকম কখনো হয়নি সিরিয়াসলি, যখন মানে এত ম্যাচিওর উপলয়েন্দ্র ছিলে না? না, সবসময় হয়নি যে তা নয়, হয়েছে অনেক সময়। কিন্তু কি হয়েছে, আবার একটা অলিখিত কিছু নিয়ম তৈরি হয়ে যায় ব্যান্ডে, সেইটা আমাদের ব্যান্ডে হয়ে গেছে, মানে সেটা অনেক দিন আগে থেকেই হয়ে গেছে। যেমনি গানের লিরিকগুলো ফাইনালি লিরিকটা কি যাবে সেইটা যেমনি অনিন্দ্য চন্দ্রিলি ডিসাইড করে। আমি হয়তো সাজেস্ট করতে পারি, বলতে পারি এই জায়গাটা, যেমনি তাতিনের ক্ষেত্রে হয়েছিল, যে তাতিন যখন প্রথম চন্দ্রিল যে গানটা লিখে এনেছিল সেটা আমার পছন্দ হয়নি, তো চন্দ্রিলকে বললাম যে এটা ঠিক কীরকম একটু লাগছে, যেন একটু বেশি ম্যাচিওর্ড গানটা লাগছে, আমি চাইছিলাম আর একটু সিম্পল, আর একটু মজার হবে। এই চন্দ্রিল বলেছিল দই খাবি? হ্যাঁ চল। একদম। সুমন, এর রাবড়িও পাওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, তো চন্দ্রিল তখন বলেছিল যে কি বলে, না এটাই থাকবে, কিন্তু আবার একটা মিউচুয়াল রেসপেক্টও আছে। দুদিন বাদে যখন চন্দ্রিল আবার গানটা শোনাতে আসে, চন্দ্রিল কিন্তু গানটা কিছু জায়গায় পাল্টে নিয়ে পুরো সম্পূর্ণ একটা অন্যরকম জিনিস করে। তো ফলে ওরও হয়তো আমার কথাটা যে একদম ফেলে দিয়েছিল তা না, এই যে মানে একে অপরের প্রতি একটা আস্থা রাখা, যে ও যেটা বলছে সেটা আরেকবার আমি ভেবে দেখি, কনসিডার করি, দেখি, সেই জিনিসটা আছে। তো সেইটাই আমার মনে হয় এতদিনে ব্যান্ডটাকে টিকিয়ে রেখেছে। এবং শুধু সেটা গানের ক্ষেত্রে, হয়তো সুরের ক্ষেত্রে আমার কিছু ডিসিশন হয়তো সেটাই আমার আর অনিন্দ্য কি সুরজিতে সেটাই ঠিক থাকে, কিন্তু কেউ যদি বলে যে না এই জায়গাটা একটু অন্যরকম করে ভাবা হোক, তাহলে কিন্তু লোকে ভাবে। তো এই জিনিসটাই আমার মনে হয় যে ব্যান্ডের, না না, ওইটা তো বললাম integrity-টা maintain কেমিস্ট্রির মতো। তুমি দেখবে মানে এই যে ধরো তুমি জিনিসটা খাচ্ছ, হ্যাঁ, যে এই পাক দিয়ে দিয়ে রাবড়ি বানিয়েছে বলছে, সেইটা যেরকম জমে আছে, হ্যাঁ, দইটার মতো, সেই ওই জমে যাওয়াটা হয়েছে আর কি। ওই জমে যাওয়াটা কারুর ক্ষেত্রে হয়, কারুর ক্ষেত্রে হয় না। আর একটা সর্বনাশের কারণ হয়, মানে যেটা যে কোনো ব্যান্ড ভাঙার ক্ষেত্রে আমি দেখেছি বড় ব্যাপার হয়, বউ, সেটা হচ্ছে বউ না, বউটার ব্যাপারে আমাদের ঝামেলা, না না, বউয়ের ব্যাপারে ঝামেলা হয়নি, কারণ আমাদের সবারই একটা করে বউ হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে ইগোর একটা কারণ। কোনটায় জোর দিলে, যে বউ আছে তো না একটা করে? আমি বলছি এরম যদি হতো যে হয়তো উপলের বউ আছে আমার নেই, তাহলে হয়তো এটা নিয়ে একটা অশান্তি হতে পারতো, কিন্তু সেটা হয়নি। আমারও একটা বিয়ে হয়েছে, হ্যাঁ, বউ হয়েছে, যেটা কারণ এটা কোনো কারণ হতে পারে না, কারণ আমার অনেকদিন আগে বিয়ে হয়েছিল, তখন কিন্তু এদের কারোর বিয়ে হয়নি। তাহলে ওটা যদি লজিক হতো, তাহলে এতদিনে কিন্তু ব্যান্ড ভেঙে যেত। না, অনেকদিন আগে যে ওর বিয়ে হয়েছিল সেটা যেরকম ওর, মানে সেটা একদিক থেকে সুসংবাদ, আবার ওর জন্য দুঃসংবাদও বটে। তার কারণ তখন আমরা ব্যাচেলার ছিলাম, আমরা মনের আনন্দ কাটিয়েছি কিছুটা সময়, কিছু অ্যাডভান্টেজও পেয়েছি। তো এনিওয়ে, আরেকটা দাও। ইগোর জায়গাটা হচ্ছে খুব মারাত্মক একটা জায়গা। মানে আমাদের যেরকম তুমি দেখবে যে যেরকম দুর্গাপুজো তুমি বলছো, আমি আর একটু এক্সটেন্ডেড বলছি, ধরো গ্রুপ থিয়েটার নামটার মধ্যেই অবশ্যই ফ্যালাসিটা লুকিয়ে আছে, যে একটা গ্রুপ থেকে অনেক গ্রুপ। তো আমাদের ক্ষেত্রে ফরচুনেটলি সে সমস্ত কিছু হয়নি। ইগোর জায়গাতে বিরাট একটা কিছু যে মাথা ফাটাফাটি হয়েছে, যে কেন উপলের ছবি বেশি বেরোলো, কেন চন্দ্রিলের লেখা বেশি বেরোচ্ছে, হ্যাঁ, কেন আমার কি যেন বলে কোড বেশি বেরিয়েছে কাগজে, এইগুলো নিয়ে একটু ঝামেলা ঝঞ্ঝাটটা কম হয়েছে, কারণ ছেলেপুলেগুলো অন্যরকম। এই কম হয়েছে বলিস না, তাহলে লোকে ভাববে যে ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে। না, হয়নি, এটা নিয়ে সত্যি হয়নি। ফলে অ্যাজ সাচ, মানে আমি বলছি প্রত্যেকের যে এতটাই নাম করতে হবে, আমাকে এইখানেই পেজ 3-তে আমার ছবি দেখতে হবে, এখানে এবিপি আনন্দ আমাকে দেখতে হবে, এইটা নিয়ে কারো তাড়া ছিল না বলে আমার মনে হয় যে আমাদের ট্রেনটা এতদিন অবধি গড়গড়িয়ে চলছে।
আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে তুমি বাজালে এক তারা আমার ছিলে কোঠার পাশে ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে আমার রাতে জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আর নাড়ি আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি আমার চোখ বেঁধে দাও আলো দাও শান্ত শীতল পাটি তুমি মায়ের মতোই ভালো আমি একলাটি পথ হাঁটি আমার বিচ্ছিরি এক তারা তুমি নাও না কথা কানে তোমার কিসের এত তাড়া রাস্তা পার হবে সাবধানে তোমার গায়ে লাগে না ধুলো আমার দু মুঠো চাল চুলো তোমার গায়ে লাগে না ধুলো আমার দু মুঠো চাল চুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপে রাতে আমার রাতে জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি আমি পাই না ছুঁতে তোমায় আমার একলা লাগে ভাই আমার রাতে জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি আমি পাই না ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী
একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে ব্যান্ডের মধ্যে তুমি জমার কথা বলছিলে না, এই রাবড়ির মতো, তো জমা যেরকম আছে সেরকম জল কাটাও আছে। ভেতরে যত জল কাটা বাইরে নাকি তত জমা, মানে একটা ব্যান্ড বা ধরো চন্দ্রবিন্দু মানে যতটা জমা ততটা খরচও বলছো তো? ভূমির বিরুদ্ধে কিছু বলবে না, ভূমি চন্দ্রবিন্দু সবসময় প্রশংসা করবে, দোহার দুজনের প্রশংসা করবে, মানে এই পারস্পরিক পিঠ চাপড়ানিটা কি তুমি মানো? মানে কেউ কারুর কঠোর সমালোচনা কখনো করবে না, খারাপ লাগলেও ভালো বলবে? দেখো তা ঠিক নয়। আমার যেটা মনে হয় যে এরা তো অনেকটা আত্মীয়র মতন। আমি বলছি ধরো ভূমি বলো, ক্যাকটাস বলো, ফসিলস বলো, আমরা তো একসঙ্গে মানে একটা সময়ের প্রায় ফসল, ঠিক আছে? মানে আমি বলছি যে আজকে ধরো সুমনদার গান, অঞ্জনদার গান, এদের সকলের গান নিয়ে হয়তো কোনো কোনো জায়গা আছে যেটা আমার সাথে হয়তো মতে পুরোটা মেলে না, কিন্তু অনেকটা জায়গা আছে যে জায়গাটা আমাকে একটা ভরপুর আনন্দ দিয়েছে। মানে আমি যখন এখনও ভূমির প্রথম অ্যালবাম শুনি, কান্দে শুধু মন শুনি, আমি আমার কাছে সমুদার গলা, সুরজিতের গলা বা চন্দ্রানীর গলা, ওইগুলো না আশ্চর্য একটা জায়গা হিসেবে আসে। গান তো বেসিক্যালি মানুষকে একটা আশ্চর্য দেয়, একটা অ্যাবস্ট্রাক্ট কিছু দেয়, সেটা নিয়ে লোকে থাকে আর কি। এবার সমালোচনার জায়গা কি নেই, আছে, কিন্তু আমি বলছি যে সেইটা নিয়ে মাথা ফাটাফাটি করে আমার মনে হয় না খুব, সেটা যদি থাকতো আমি ব্যক্তিগতভাবে সমুদাকে বলবো, আমাকে এখন একটা সিডি বেরোলে ওকে বা আমাকে দেয়, দিয়ে বলে যে তোর যদি কিছু ক্রিটিসাইজ করার হয়, আমি বলছি সেটা গণমাধ্যমে গিয়ে খুব প্রকাশ্যে বলা, সেটা এখন নতুন চল হয়েছে, সেটা কি সিনেমা, কি গান, হ্যাঁ, বা কি সব কিছুর ক্ষেত্রে। না, উল্টোটাও কিন্তু গণমাধ্যমে একটা নতুন চল, যে সবাই সবার সম্পর্কে, তোমার ভালো রিভিউ আমি করব, আমার রিভিউটার সময় তুমি মনে রেখো, মানে এটাও কিন্তু চল, যাই বলো। মানে সব থেকে বেশি ভালো তো ডেফিনেটলি সবাই জানে যে শিল্পের থেকেও পাউরুটি আর ঝোলা গুড়, এটা নিয়ে বলা। আমার শহরে শুকিয়ে যাচ্ছে জল, আস্তে আস্তে লুকিয়ে যাচ্ছে জল। আমার শহরে শুকিয়ে যাচ্ছে জল, আস্তে আস্তে লুকিয়ে যাচ্ছে জল। ফুরিয়ে আসছে স্নান করবার দিন, অন্য কোথাও চল, চল, আমার শহরে শুকিয়ে যাচ্ছে জল, আস্তে আস্তে লুকিয়ে যাচ্ছে জল। আমার শহরে শুকিয়ে যাচ্ছে জল, আস্তে আস্তে লুকিয়ে যাচ্ছে জল। ফুরিয়ে আসছে স্নান করবার দিন, অন্য কোথাও চল, অন্য কোথাও চল। কাঠ ফাটা
হাসি উপহার কি রঙিন, এলো শেষ মেঘ এলো ফেরে মোরা দিন। ও কাঠ ফাটা হাসি উপহার কি রঙিন, কি রঙিন, এলো শেষ মেঘ এলো ফেরে মোরা দিন। চেনা অজুহাত বাহানা কেনার ছল, আমার শহরে শুকিয়ে যাচ্ছে জল। অন্য কোথাও চল, অন্য কোথাও চল। আমার শহরে সাঁতারে শিখতেছে, রাজধানী থেকে একলা এসেছে মেয়ে। আমার শহরে সাঁতারে শিখতেছে, রাজধানী থেকে একলা এসেছে মেয়ে। এসে দেখে ধুধু কংক্রিট অঞ্চল, অন্য কোথাও চল। অন্য কোথাও চল, অন্য কোথাও চল, অন্য কোথাও চল। পঁচিশ বছরে দাঁড়িয়ে আমি যদি তোমাদের বলি যে তোমরা দুজনেই স্বার্থপর হয়ে গেছো, যে যতটা ব্যান্ডের জন্য সেই 25 বছর আগে তোমরা দিতে এখন দিচ্ছ না। তুমি ছবি নির্দেশনা দিচ্ছ, তুমি নিজের গান করছো, মিউজিক ডিরেকশন বা ছবি আঁকা, এতে যে আমি কোর কম্পিটেন্স বলবো না, কিন্তু যে কোর নেসেসিটিসগুলো একটা ব্যান্ডের তোমাদের থেকে মিটতো সেটা মিটছে না, ব্যান্ড সাফার করছে। তোমরা ইন্ডিভিজুয়াল হয়ে গেছো এবং স্বার্থপর হয়েছো। না, স্বার্থপর হয়েছে কিন্তু সেটা ব্যান্ডের স্বার্থেই আর কি। না, কারণ হচ্ছে যে এটা দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে যদি আজকে চন্দ্রবিন্দু কি করতে পারে, কেন করতে পারে, কতটা কি করবে, সেটা মোটামুটি এত বছরে 24 বছর ধরে লোক দেখেছে, 25 বছরে পা দিচ্ছি, মোটামুটি জানা হয়ে গেছে। মানে আমি এমন কিছু একটা সাংঘাতিক করে ফেলবো না যেটা একদম লোকে চমকে যাবে। তো সেই জন্য কি আজকে সত্যি সত্যি চমকে, যেটা একটা চন্দ্রবিন্দু ব্র্যান্ড, এখন তো চন্দ্রবিন্দু একটা ব্র্যান্ড হয়ে যাচ্ছে, ব্র্যান্ড ভ্যালুটাকে কিছু এক্সট্রা কিছু দেবে, সেরকম হয়তো গানের ক্ষেত্রে আরেকটা ভালো গান হতে পারে, কিংবা একটা হয়তো খুব অন্যরকম গান হতে পারে, কিন্তু সেটা পরপর 10টাই অন্যরকম গান হবে, সেটা হওয়াটা একটু ডিফিকাল্ট। তো এবারে যদি এরকম অনিন্দ একটা সিনেমা করে, সেখানে যদি লোকজন দেখে যে আরে বাবা অনিন্দ সিনেমাও করছে, তো সেখানে অনিন্দর ব্র্যান্ড ভ্যালুটা যেই বাড়বে, সাথে সাথে চন্দ্রবিন্দুর ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাবে।
আর আরেকটা জিনিস যেটা হবে যে এমন এমন কিছু জায়গায় ধরুন যেখানে চন্দ্রবিন্দু পৌঁছতে পারেনি কিছু দর্শকের কাছে, সেখানে হয়তো সিনেমার মাধ্যমে অনিন্দ পৌঁছে গেল এবং একটা ইন্টারেস্ট তৈরি হলো, সেই লোকটা বলে ও আচ্ছা আচ্ছা ও গানও করে, তাহলে দেখি ওর গানটা শুনে দেখি। তো সেই জায়গায় এমন কিছু মার্কেট তৈরি হতে পারে যেখানে আমাদের গান আগে ঢোকেনি। দ্বিতীয় আর থার্ড হচ্ছে যে এই কাজগুলো করার ক্ষেত্রে এমন এমন ইন্টারেস্টিং মানুষদের সাথে আমাদের আলাপ হচ্ছে, পরিচয় হচ্ছে। গানটা কি, আমি একটা গানের একটা বিষয়বস্তু আছে, তো বিষয়বস্তু আছে এবং গান থিম বলো কি বলো যাই বলো, তো সেটা কি হয় যে ইন্টারাকশনের মাধ্যমে তুমি একটা অদ্ভুত চরিত্রের সাথে একটা আলাপ হলো, মনে হলো আরে এই চরিত্রটাকে নিয়ে তো একটা গান লেখা সম্ভব, কিংবা তার কাছে কোনো একটা গল্প শুনলে সেই গল্পটা নিয়ে একটা গান লেখা জমছে না, এটা জমছে না, জমছে না। তার কারণ হচ্ছে ধরো আমি তুমি এই খোয়াইতে বসে একটা গান বাজছো, সেখানে তোমার 4 জনের সঙ্গে আলাপ হতেই পারে যাদের থেকে তুমি সমৃদ্ধ হলে, মানে আমি যদি বলি হয়তো ইন্টারেস্টিং লোক নাও হতে পারে, সেটা তো এখানেও না হতে পারে। আমি যদি বলি সাংবাদিকতা ছেড়ে আমি একটা পিআর ফার্ম করি বা একটা ব্যবসা করি, যেখানে আমার অনেক লোকের সঙ্গে আলাপ হবে, আমি আরো সমৃদ্ধ হবো। দেখো চন্দ্রবিন্দু আমার কাছে চন্দ্রবিন্দু সবসময় যে চন্দ্রবিন্দু একটা মিউজিক্যাল ব্যান্ড, আবার একই সঙ্গে এটা খুব ক্রিয়েটিভ একটা প্ল্যাটফর্ম, মানে যে জায়গাটা থেকে আমরা নিজেরা খুব এনরিচড হয়েছি। আমরা যখন গান বানাতে পেরেছি সেই সময়টা আমরা একজোট হয়ে অজস্র মজা করেছি। আমি বলছি যে গানগুলো পপুলার হয়েছে, আমরা কিছুটা টাকা রোজগার করতে পেরেছি, এটা তো একটা দিক, কিন্তু আমি বলছি যে ওই ভালো লাগা বা আনন্দটা যে পেয়েছি সেটা কিন্তু সবচেয়ে বড় দিক। আজকে আমি বলছি যে সেইটারই ধরো একটা এক্সটেনশন, আমি বলছি কিছু কিছু জায়গায় ধরো, আমি উদাহরণ হিসেবে বলছি যে আজকে ধরো উপল এতটা ভালো কার্টুন আঁকে, তো শুধু চন্দ্রবিন্দুর জন্য যদি ওকে আটকে রেখে দেওয়া হয়, কখনো ওকে কার্টুন আঁকতে দেওয়া হলো না চন্দ্রবিন্দুর সময় চলে যাচ্ছে বলে, সেটা যেরকম ওর প্রতিভার প্রতি একটা কোথাও অবিচার করা হবে। আজকে যদি চন্দ্রিল তার নিজের লেখালেখিটা সে না করতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু মানে আজকে যদি সত্যি ও উত্তম মাধ্যম না লিখতো, আমি বলছি সেটা কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটা অবিচার হতো। আমি উপল চন্দ্রিলকে ক্লিন চিট দিলাম, তুমি যে এতটা সময় ফিল্ম নির্দেশনায় দিলে, তাতে তো ব্যান্ডের যে সময়টা, আমি বলছি যে এটা তো একটা ফিজিক্যাল নিড আছে। আমি এটা বলতে পারি চন্দ্রবিন্দু খুব অলস ধরনের ব্যান্ড। আমরা যে এই 25 বছর রয়েছি, আমাদের উচিত ছিল ধরো 47টা অ্যালবাম প্রডিউস করা, 38টা মিউজিক ভিডিও, এবং মানে আমি বলছি যে আরো ধরো অজস্র, সেগুলো আমরা করিনি। তার কারণ হচ্ছে যে আমরা আমাদের খেয়াল খুশি বা নিজেদের অবসরটাকে খুব মজা করে কাটানোর একটা রাস্তা আমরা নিয়েছি। ফলে আমার শুটিং এর জন্য সত্যি একটা মাস ব্যান্ড শো নিতে পারেনি। এটা যে এই প্রথম ঘটলো তা কিন্তু না। আমার মনে আছে আমি যখন শুভ মহরতে অভিনয় করছি সেই সময় কিন্তু ব্যান্ড একটা বড় সময় নেয়নি, বা সত্যান্বেষীর সময়ও নেয়নি। সেটা আমি ব্যান্ডের কাছে সত্যি সত্যি খুব কৃতজ্ঞ। ব্যান্ডের কাছে বলবো না, এরকম বলাটা খুব অফিসিয়াল শোনা, বন্ধুদের কাছে, যে তার কারণ তারা মনে করেছে যে এই স্পেসটুকু অনিন্দকে দেয়া যায় যে যেটাতে ও একটা কাজ করবে। উপল যেটা বলছে যে কোথা থেকে কিভাবে তারপর সেটাতে ব্যান্ডের উপকারে লাগে সেটা কিন্তু বলা খুব মুশকিল। মানে আমি খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি তোমায়। বহু বছর আগে আমি একটা টিভিতে টক শো করতাম, তো সেই টক শোটা আমি বলছি যে জেলায় কিছু লোক দেখতো, তার থেকে আমরা কিছু অনুষ্ঠান পেয়েছিলাম। মানে আমি বলছি যে কার সাথে কোনটা অনেক সময় কি হয় যে বোঝা খুব মুশকিল। অনেক সময় কি হয় যে সিনেমায় কাজ করলে বিশেষ করে হয়তো একটা গান, সেই গানটা হয়তো আমি এমনি, আমাদের এটা ঘটনা ঘটেছে, ভিনদেশি তারা বলে আমাদের একটা গান অ্যালবামে ছিল, সে লোক শুনেছে, কিছু লোকজন শুনেছে, খুব ভালো বলেছে, কিন্তু সেটাই যখন পরবর্তীকালে মুভিতে ব্যবহৃত হয়েছে, সঙ্গে সঙ্গে এখনও সেই ভিনদেশি গান গাইলেই হ্যাঁ সাথে সাথে লোক হা করে উঠলো, একটা হয়েছে যেন এরকম গান আগে শোনা যায়নি, কিন্তু গানটা তো বহুদিন আগে হয়েছে। এখনো ফেসবুকে কতজনের ফেক অ্যাকাউন্টের নাম ভিনদেশি তারা, রাত জায়গা তারা, ভাবতে পারবেন, তুমি দিয়ে দেখবে যে 100টা বেরো, কিন্তু সেটা তো 2001-এ হয়নি, সেটাই বলছি। তো সেরকমই যে অনিন্দর মুভি হচ্ছে, সেখানে তো আমরাই গান গাইছি, আমরাই গানে সুর দিচ্ছি, তো সেটা হয়তো এমনি অ্যালবাম হলে সেটা যে পোটেনশিয়ালটা ছিল, একটা সিনেমার গান হলে অটোমেটিক্যালি একটা ভিজুয়াল তৈরি হয়ে যায়, সেই ভিজুয়াল মানে একটা মিউজিক ভিডিও অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, তো তার রিচ অনেক বেড়েছে। ফলে কোনটা যে গানগুলোকে যেন রিফ্রেশ করতে হয়, আমার মনে হয় যে গান যারা বানায় সেই সং রাইটার বা মানে যারা কম্পোজ করে তাদেরকেও নিজেদেরকে একটু রিফ্রেশ করতে হয়।
আমার মন দিব্যি সিংহাসন, আমি আমার মন দিব্যি সিংহাসন। হরিণ মেরে আসছি ফিরে স্কন্ধে মেশিন গান, আমরা পক্ষীরা যে উড়বো, আমরা খেলবো গরিব ঘুরবো, আমরা মুন্ডু কেটে জুড়বো বেমানান। আমরা পক্ষীরা যে উড়বো, আমরা খেলবো গরিব ঘুরবো, আমরা মুন্ডু কেটে জুড়বো বেমানান। বাইরে হয়তো টুকরো কাছে ঠিকরে আছে দিন, চাঁদের বুড়ি কাচুলি বিহীন। ঘাসের গায়ে ঘাস পুড়ে যায়, চোখটা কালো যেই, আমরা নেই, আমরা নেই, আমরা নেই। আমরা সাপে খেলছি পাত্তি, আমরা মাংস মদে সাথে, আমরা অংশ জুড়ে রাত্রিরে বানাই। আমরা সাপে খেলছি পাত্তি, আমরা মাংস মদে সাথে, আমরা অংশ জুড়ে রাত্রিরে বানাই। আমি আমার মন ছোট্ট সংগঠন, আমি আমার মন ছোট্ট সংগঠন। সঙ্গের গঠন পিওর কটন, বদ্ধ পত্রে ঘাম। আমরা কষ্ট সামলে কেষ্ট, আমরা পাতলা ম্যানিফেস্টো, আমরা পয়সা বুঝলে গেস্ট রাখছিলাম। আমরা কষ্ট সামলে কেষ্ট, আমরা পাতলা ম্যানিফেস্টো, আমরা পয়সা বুঝলে গেস্ট রাখছিলাম। বাইরে তখন সারসি ছুঁয়ে ঘুমড়ে আছে না, লালচে আলোয় খুলেছে বড়া। গাছের গায়ে কলজে আঁকা জল সয়েছে যেই, আমরা নেই, আমরা নেই, আমরা নেই। আমরা খাচ্ছি প্রেমের ঘণ্ট, আমরা দুঃখ ফুঁয়ে লণ্ঠন, আমরা কেন্দ্র রাজ্য বন্টন খুব সানাই। আমরা খাচ্ছি প্রেমের ঘণ্ট, আমরা দুঃখ ফুঁয়ে লণ্ঠন, আমরা কেন্দ্র রাজ্য বন্টন খুব সানাই। আমি আমার মন স্বেচ্ছা সম্মোহন, আমি আমার মন স্বেচ্ছা সম্মোহন। এ ওর কান্না করছি রান্না, চড়ছি সাবমেরিন। আমরা বস্ত্র হরণ বন্দি, আমরা তুষ্ট হারেন বন্দি, আমরা কমতি পড়লে লন্দি জন্মদিন। আমরা বস্ত্র হরণ বন্দি, আমরা তুষ্ট হারেন বন্দি, আমরা কমতি পড়লে লন্দি জন্মদিন। আমরা পক্ষীরা যে উড়বো, আমরা খেলবো গরিব ঘুরবো, আমরা মুন্ডু কেটে জুড়বো বেমানান। আমরা পক্ষীরা যে উড়বো, আমরা খেলবো গরিব ঘুরবো, আমরা মুন্ডু কেটে জুড়বো বেমানান। গান তোমরা নিয়মিত রিফ্রেশ করো? ধরো মানে এই সচিনের রিটায়ারমেন্টের পরে খেলছে সচিন, মারছে সচিনের কোনো নতুন ভার্সন পাবো? নতুন ভার্সন পাবেন। ইনফ্যাক্ট খেলছে সচিন সত্যি সত্যি তো মানে আমার কিছুদিন আগে আমি একটা লেখাতে লিখেওছি যে খেলছে সচিন কিন্তু আমি কনফেস করেছিল সচিনকে নিয়ে লেখা গান নয়। মানে যখনই কোনো সচিনের প্রসঙ্গ উঠেছে, সচিন সেঞ্চুরি করেছে,
সে সব সময় গাইতে হয়েছে আমাদের, কিন্তু গানটার মধ্যে শচীন একটা এলিমেন্ট, আমাদের যেরকম অনেক প্রপার নাউন বিভিন্ন সময় গানে এসে জুড়ে বসেছে, এবং সেখানে আমি বলছি সেই প্রপার নাউনটাকে আমরা মিন করিনি, শচীন কিন্তু সেরকমই একটা ক্যারেক্টার হিসেবে আমাদের গানে ছিল। কিন্তু এটা আমাদের দুধ না খেলের মতন ফেট হয়েছে। দুধ না খেলে গানটা যেরকম দুধ খাওয়ার এগেনস্টে লেখা, কিন্তু ওটা শুনে বাচ্চারা সবচেয়ে বেশি দুধ খেয়েছে। তো খেলছে শচীনেও, শচীন যে খেলছে, শচীনকে খেলাচ্ছে কেউ একটা পিছন থেকে, গানটায় বলা হয়েছে সেটা, কিন্তু সেটা শচীনের প্রতিভাটা এত বড় যে গানটার ওই মূল মর্মার্থটাকে ঢেকে দিয়েছে, শচীন গানটার চেয়ে বড় হয়ে গেছে। এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে এলাম, মন হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে এলাম। হাওয়া দিল শিশিরানিটা, হাওয়া দিল ডানা, হাওয়া দিল ছেঁড়া স্যান্ডেল, ভুল ঠিকানা। হাওয়া দিল শিশিরানিটা, হাওয়া দিল ডানা, হাওয়া দিল ছেঁড়া স্যান্ডেল, ভুল ঠিকানা। মন রে হলুদে আলোয় হাওয়ার আবির মাখলাম, হে 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 হে। মন আলেয়া পোড়ালো খালি হাত, মন জাগে না সারা রাত, মন আলেয়া পোড়ালো খালি হাত, মন জাগে না সারা রাত। জেগে থাকে ঘুম পাহাড়ের মুখ কেমন আলো, দূর দেশে ফিকে হওয়ারা ডাক পাঠালো। জেগে থাকে ঘুম পাহাড়ের মুখ কেমন আলো, দূর দেশে ফিকে হওয়ারা ডাক পাঠালো। মন রে ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম, হে 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 হে। আদরের দাগ যদি মোছে, এই নাও কিছু ঘুম পাড়ানি গান নাল গোছে। আদরের দাগ যদি মোছে, এই নাও কিছু ঘুম পাড়ানি গান নাল গোছে। বোঝো না এটুকু শিলালিপি, মন রে
ব্যথারা ধরেও বুঝে আঙুল রাখলাম। হে 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 হে। মন বুকের ভিতরে যে নরম, মন ছুঁয়ো না এরকম, মন বুকের ভিতরে যে নরম, মন ছুঁয়ো না এরকম। ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায় সোনা পোকা, বেপাড়ায় কাঁদবে না এ মাছি পোকা। ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায় সোনা পোকা, বেপাড়ায় কাঁদবে না এ মাছি পোকা। মন রে না হয় পকেটে খুচরো পাথর রাখলাম। হে 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 হে
হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে
হে হে হে হে হে হে হে হে হে হে। কেন এমন, কবে হঠাৎ, কিসের হাওয়া, তখন বিকেল, বলা বারণ। কি অজুহাত, কোন সে রঙিন, কখন আঘাত, জলের আড়াল, বলা বারণ। কে জাগে রাত, বেলা প্রহর, পড়ো বসত, ঠিকানা তো চেনা দু চোখ, চেনা পলক, চিনি কি ঘর স্বয়ংবর। কেন শরীর, কেমন হাওয়া, আর মোহন কাকে পোড়ায়, বলা বারণ। দূরের স্টিমার, আলোর তারিখ, ভিজে মানুষ, কি যে কখন, বলা বারণ।
কে জাগে রাত বেলা প্রহর বড় বসত ঠিকানা তো চেনা দুহাত লাজুক রাত চিনি কি তার অন্ধকার চুল ঢাকে ঘুম ভুল করিডোর কে পলাতক নীলছে সময় বলা বারণ কোন সে রাখাল বিষাদ চড়ায় হঠাৎ কখন হাইওয়ে বাসি বলা বারণ জাগে রাত জাগে রাত জাগে রাত জাগে রাত কে জাগে তোমাদের গানে এমন অনেক প্রকাশভঙ্গি, এমন অনেক শব্দবন্ধ এসেছিল যেগুলো সেই সময় আমাদের প্রজন্ম খুব রিলেট করতে পারে। ধরো যদি বলো আরই তোমাকেও ছেড়ে যেতে পারি, তখন কিন্তু মানে ঠিক এক্স্যাক্টলি এই অনুভূতিটা, এই ব্রেকআপ, এই কনসেপ্টগুলো তো আস্তে আস্তে ম্যাচিওর করেছে। তার আগে লোকেরা মোটামুটি প্রেম হলে সেটা আজীবন থাকবে এরমভাবেই ভাবতে অভ্যস্ত, অন্তত সেটা ভেঙে যেতে পারে, কিন্তু তার উচ্চারণ গানে হবে এতটা বাঙালি লিবারাল হয়নি। এখন ধরো বলিউডে ঋত্বিক সুজান ভেঙে গেল, আমাদের এখানে রাজীব শ্রাবন্তী ভেঙে গেল, মানে এই যে ব্রেকআপের খবরগুলো শিরোনাম হওয়া, এইটা কিন্তু আমার মনে হয় যে তোমাদের গানে ওই কলেজ জীবনের প্রেম এবং প্রেম ভাঙা এবং নতুন সম্পর্ক এইগুলো খুব ভালো রিফ্লেক্টেড হয়েছিল। তার মানে তার পিছনে কি তোমাদের নিজেদের মানে ব্যক্তিগত অনুষঙ্গ ছিল? তুই বলতে পারবি এটা, খালি কি ব্যাপার তো তোরই বলা ভালো। না, ব্যক্তিগত অনুষঙ্গের থেকেও আমি বলছি যে আমার মনে হয় যে যেটা তুমি সুমন বলছো, যে একটা জীবন উঠে এসেছিল, যে জীবনটার মধ্যে খুব খুব আলগা, খুব সহজ, খুব স্বতঃস্ফূর্ত একটা জীবন, মানে তার মধ্যে তো সব কিছুই থাকে। মানে আমি বলছি যে যেরকম মানে ভালোবাসাটা সেটাও যেরকম একটা বিরাট ব্যাপার, আবার ছেড়ে যাওয়াটা সেটাও কিন্তু খুব কম ইম্পর্টেন্ট ব্যাপার নয়। মানে সেটা যদি না হয় তাহলে বুঝতে হবে তার জীবনটা খুব একটা সম্পূর্ণ না। আর যদি ইম্পর্টেন্সের কথা বলো সেটা বরঞ্চ অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক 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 গুরুত্বপূর্ণ। আমি অনেক পরে দেখেছি একটা হিন্দি সিনেমায়, সম্ভবত লাভ আজকাল, সেখানে একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে, তার একটা ব্রেকআপ পার্টি দিচ্ছে একদম। তো এই যে কনসেপ্টটা, তো আমি বলছি এটা কিন্তু বহুকাল আগে, আমি বলছি আমাদের গানে এই যদি বলো আরই তোমাকেও ছেড়ে যেতে পারি, আমি বলছি যে তার সঙ্গেই ক্যাজুয়াল উচ্চারণটা ছিল। মানে জীবনটা যেভাবে আমরা কাটাচ্ছি তার সঙ্গে যে এগুলো সহজভাবে আসবে যাবে, তুমি সমস্ত কিছুই আমার। আবার কোনো সময় আমি বলছি যে যদি তুমি শব্দটা উচ্চারণ করো, হ্যাঁ, আড়ি শব্দটা, তাহলে আমরা আলাদাও হয়ে যেতে পারি, তাতে ভালোবাসাটা মরে যাবে। আমি বলছি কি ফিজিক্যালি দুজন হয়তো এই ব্যাপারগুলো আরো, এই যে অনিন্দ যত বলছে, আমার মনে হয় ব্যাখ্যাটা একটু অন্যরকম। কেন অনিন্দ কলেজ লাইফে, অনিন্দ চন্দিল এরা এত পপুলার ছিল না, যে এদের একাধিক বান্ধবী ছিল, ফলে একটা চলে গেলে, হ্যাঁ, মানে এরকম নয় যে হা হা কি গেল সেরকম ব্যাপার না, ফলে ক্যাজুয়াল টাকাটা স্বাভাবিক। মানে খুব একা ছিল তা না, মনে রাখতে হবে যে ও কিন্তু ঠিক আছে, যদি বলো আর ছেড়ে দেওয়া আছে তো আরেকটা, এই যদি হতো যে ওরে বাবারে ও চলে গেলে আর কেউ নেই, তাহলে কি এইসব লিখতে পারতো? কখনোই না। এই গানটা তো চন্দ্রদের লেখা গান, একটা অবিস্মরণীয় গান যদি বলো, হ্যাঁ।
আমার অবস্থাটা অতটা ভালো ছিল না। তুমি দেখবে যে আমার কলেজ লাইফটা কিছুটা ধরা পড়েছে, দেখবে ফাঁকা নাকি আছো তুমি, ফাঁকা নাকি, ফলে তুমি বুঝতেই পারছো যে আমার পজিশনটা কিরম ছিল। উপর এ ধরনের গান লেখেনি, তার কারণ ওর তখন প্রেম ছিল। না না, আমি কখনো গান লেখার চেষ্টাই করিনি, কেন আমি দেখেছি গান লিখে কিছু হবে না। হ্যাঁ, কেন গান মানে কি বলবো, আমি যেভাবে এদের দুজনকে দেখেছি বান্ধবী নিয়ে ঘুরে বেড়াতে, সেখানে আমি দেখেছি যে বৃথা চেষ্টা করে ওইখানে সময়টা না দিয়ে যদি অন্য কিছুতে মন দিই, খেলাধুলোয় মন দিই, অ্যাটলিস্ট শরীরটা ঠিক থাকবে, হ্যাঁ বেশি দিন বাঁচবো, যাতে অনিন্দ, হ্যাঁ যদি ইনিংসটা লম্বা হবে। এবং তুমি জানো যে তুমি এখন টি20 খেলছিস, খেলে না, আমি ঠিক টেস্টে ধরে নেব। ওরা যেরকম হেলথে দুলতে এগোচ্ছে, আমি হেলথের দিকে মন দিয়ে আর কি। হ্যাঁ, হেলথ ইজ ওয়েলথ। কুচি কুচি করে কেটে শশা, বেসন দুধেতে নিন গুলে, ফিরে যাবে চামড়ার দশা, রাত্রে লাগিয়ে গেল শুলে। আয়নার সামনেতে কেন বৃথা দিন কাটে চিন্তাতে, মেহেন্দি কোলাই তো আছে, দিল ফেটিয়ে নিন তাতে। এরপর বাথরুমে মেখে নিন চুপি চুপি ত্বকের যত্ন নিন, 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 ত্বকের যত্ন নিন। দুধ খেতে ভালো, আরো ভালো সরটুকু খেতে, লোভে পড়ে খাবেন না যেন, লাগান না খেট সামনেতে। এর ফলে উপকার পাবেন, চামড়া চাবে না এতে ফেটে। জিভ যদি সুরসুর করে, সামান্য খেয়ে নিন ছেড়ে, দেখবেন কি দারুণ মাদার ডেয়ারি খেতে। ত্বকের যত্ন নিন, 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 ত্বকের যত্ন নিন। চোখের দৃষ্টি হবে গাঢ়, নিয়মিত দিলে মাস্কারা, মনোমতো সঙ্গীও পাবেন, ছট করে যাবে বস করা। ত্বক যত চকচকে হবে, চোখের চামড়া হবে পুরু, পথে কাটে শুনতেও পাবেন, কি জিনিস বানিয়েছ গুরু। লাচ কাটা প্রেমিকের টানা কাটা পরিহন। ত্বকের যত্ন নিন, 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 ত্বকের যত্ন নিন। কিন্তু একটা জিনিস বলো পারলে, হিংসে হতো না যে আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, এরা তো এখনো বেশ ব্যাচেলার, বেশ জমিয়ে ক্রিজ ছাড়ছে না, একটার পর একটা ব্যাট করছে?
না ওরকম ছিল না। ওরকম ব্যাপার না, না, হিংসে হতো না, তার কারণ এটা দেখো, হচ্ছে বিধিবদ্ধ সতর্কীকরণ মধুজার জন্য, যে না ব্যাপারটা এতটা খারাপ নয়। তখন কি বলতে এই সময় দাঁড়িয়ে একটু ইয়ে হয় যে একটু বাজে করলে কি আর অসুবিধে ছিল, কিন্তু তখন কি হয়, তখন তো প্রেমে পড়েছি, তো তখন ওই যে ব্যাপার অনিন্দর মতন তো নয় যে 25 জন ছিল যে ঠিক আছে আরেকজন, কিন্তু হ্যাঁ এটা তো যাকে পেয়েছি একজন পেয়েছি, তো তাকে হাতছাড়া করার আর ওই সাহসটা আমি দেখাতে পারিনি। আর তখন সময়টা আমার মনে প্রেম অনেক বেশি ছিল, ওদের তো প্রেমের ব্যাপার থেকেও জানি না, আমি বলতে পারবো না, সেসব নিয়ে কমেন্ট করা ঠিক নয়। তো সেই জন্য আমি সবসময় খুব সিনসিয়ার ছেলে ছিলাম, এখনো সিনসিয়ার ছেলে আছি। না না, ও সিনসিয়ার, কিন্তু আমি বলছি আমরাও খুব ওই ব্যাপারে খুব সিনসিয়ার ছিলাম এমনটা না, আমরা যথেষ্ট ক্যাবলাকান্তই ছিলাম। আমাদের গান মান শুনলেই বুঝতে পারবে এখনকার জেনারেশন যতটা স্মার্ট, আমি বলছি সম্পর্কের ক্ষেত্রে তারা যতটা আগুয়ান, আমরা অতটা কিছু ছিলাম না। তবে কি যে সময়টা কাটিয়েছি, যে কলেজ লাইফটা কাটিয়েছি, যেটুকু বন্ধু বা বান্ধবী হয়েছে, না ও সত্যি ও খুবই ক্যাবলা ছিল, যার জন্য ফার্স্ট ওরা যখন থার্ড ইয়ারে পড়ে, তখন ফার্স্ট ইয়ারে মানে যারা ঢুকতো মেয়েরা, তারা রীতিমতো ভয় থাকতো যে এরা কখন থার্ড ইয়ারে দাদারা আসবে, ক্যাবলা ছিল কিন্তু তাও ওরা একটু ভয় থাকতো যে এসে কিভাবে বুলি করবে, হ্যাঁ কিভাবে ক্যান্টিনে বসে গান শুনতে চাইবে, হ্যাঁ তার নানান রকম পারিবারিক খোঁজ খবর তাদের দিতে হবে, সেই সব কিভাবে আসবে সেটা তো জানতো না, সেই জন্য ভয় থাকতো, কিন্তু বেসিক্যালি ক্যাবলা ছিল। আচ্ছা তোমার ছবি বেসিক্যালি ছিল না, বেসিক্যালি কাজ কম ক্যালি। তো এই যে কম ক্যালির জীবনযাত্রা, কম ক্যালির কলেজ যাপন, এইটা তোমার ছবিতে, এটা তো আমাদের প্রজন্ম বা সেই সময় কলকাতার গলি, 90-এর দশক, আর্লি বা লেট 90s, এইটা তোমার ছবিতে এটা রিফ্লেক্টেড হয়েছে? আমার ছবিতে রিফ্লেক্টেড হয়েছে। ইনফ্যাক্ট আমার ছবিটা আমি কোথাও এখনো বলিনি, কিন্তু ছবিটার আমার পুরো সময়কালটা হচ্ছে 95 সাল। 95 আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা সময়, তার কারণ উত্তর কলকাতার গলিগুলো তখনও ঠিক এই গ্লোবালাইজেশন বস্তুটা কি জানতো না, তো ফলে সেখানে আমি বলছি তখনও মোবাইল সেভাবে আসেনি, এলেও একজন আধজনের কাছে, সেভাবে কোনো কফি শপ আসেনি, বা অন্যান্য যা সভ্যতার আর কি আমি বলছি ভাইরাস, সেগুলো ঢোকেনি। ফলে সেই সময় জীবনযাত্রাও কিন্তু খুব মজাদার ছিল, সেই সময় জীবনেও কিন্তু অন্য রকমের মজা ছিল, অন্য রকমের প্রেম ছিল। তো ফলে সেইটা অনেকটা উঠে মানে আসার কথা, আমি চেষ্টা করেছি, ছবি তো এখনো পুরোপুরি শেষ হয়নি। আমার ওই সময়টা খুব হন্ট করে, আমি ওই সময়টা নিয়ে যার জন্য অনেক লেখালেখিও কখনো কখনো করেছি। এই একটা ব্যাপার ভালো হয়েছে যে অনিন্দ নিজের, আমি সিনেমাটা দেখেছি, শুটিং এ অনেকবার গেছি, স্ক্রিপ্ট পড়েছি, ওই মিউজিক ডাইরেক্টর সিনেমার ক্ষেত্রে অনিন্দ সত্যি সত্যি খুব সিনসিয়ার, নিজের ওই সময়টা নিজের গল্পটাই প্রায় না না নিজের গল্পটা আমি বলেছি একদম ধ্যান ধারণা, হ্যাঁ কি ভাবতো, কি মানে এক্সপেক্ট করতো যে এরকম হলে ভালো, তো সেটাই বলেছে। এবং এরপরে যে এই যে প্রশ্নের উত্তরগুলো যদি পাল্টে যায়, মানে পাল্টে না যায়, তাহলে আমি একটু অবাকই হব, কেন ও তো ধরা পড়ে যাবে এরপরে, বোঝাই যাচ্ছে যে মেইন চরিত্র। সিনেমাটার সময়টা বা গলিগুলো ওগুলো আমার, গল্পটা আমার না, মানে গল্পটা লেখা আমার, কিন্তু আমি বলছি যে ওটা আমার বায়োপিক, মানে আত্মজীবনী না, একদমই নয়, একদমই নয়, এটা একটা অন্য সম্পূর্ণ একটা ছেলের গল্প। কিন্তু জেনারেলি মানে যে কোনো ফিল্ডের প্রথম কাজটা আত্মজীবনীমূলকই হয়, মানে সেটা উপন্যাস হলে হয়, ফিল্ম হলে হবে না, এই গ্যারান্টি, এই ক্লিনচিটটা আমি দিতে পারলাম না। এটা আমি মানে হলফ করে বলতে পারি। তবে কি ধরন ধারণ, বেশভূষা, আচার আচরণ, কথাবার্তা, সেগুলো ওই সময়ের মতো, সেগুলোর মধ্যে আমাদের প্রেমটা কিছুটা আমাদের সময়ের মতন। সেটা যদি অন্যরকম হয় তাহলে নিজেকে আমি জিজ্ঞেস করতেই পারো যে ব্যর্থ প্রেম আছে নাকি অন্যের বন্ধুর প্রেমকে ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, সেরকম ব্যাপার আছে, সেটা একটু বলতেই পারিস আর কি, আমি জানি না। না সেরকম কিছু না, একটু বন্ধুর প্রেমিকার প্রতি একটু দুর্বলতা আছে। এখন সেটা তো দেখো কি হয়, তখন তো মেয়েদের সংখ্যাটা অত বেশি ছিল না, ফলে একটু কম ছিল, ফলে কি হতো একই মেয়ের একাধিক মেয়ের সংখ্যা আরো কম ছিল, যার ফলে সাহসী ছেলেদের সংখ্যা সবসময় বেশি, তারা একটু বেশি জন মিলে ঝাঁপাতো, এই আর কি। তাতে দু একটা দুর্ঘটনা ঘটতো, সেরকম কিছু কিছু ইঙ্গিত আছে। তবে আমি আবার বলছি যে এটা কিন্তু এটা আত্মজীবনীমূলক। তুমি ডিসক্লেমার দিয়েছো? নয়, ওটা আমি দিয়ে দেবো, ওটা সিনেমা শুরুতে দিয়ে দেবো, অন্তত এই ইন্টারভিউটার প্রথমে দিতে গিয়ে। সত্যি কথা বলতে কি, বিয়ের পর এরকম দু একবার বেড়াতে যাওয়া হয়েছে, যেখানে গার্গী গেছে এবং এরা সবাই গেছে। এই সিনেমাটা দেখার পর আমি জানি না আবার নতুন করে পুরোনো দিনগুলোকে নিয়ে ভাবতে হবে কিনা, আমি জানি না।
আছে, আলোর দিঘি আছে, তুমি তাকে হাত দিলেই টলটলে। সেই দিঘির জলে আলোর জাহাজ চলে, রং রঙিন গল্পদের কৌশলে। মাঝে মাঝে এই ভিড়ের রাস্তা সেই স্রোত হয়ে যায়, কে জোগাড়ে ঘোড়া লাল নীল মাছ হয়ে যায় মোহনায়। ঢেউ জাগে রোদ্দুরে রোদ্দুরে, ধুলোগুলো গান মেখে ফুরফুরে। কে আদরে বুনেছে সকাল, কে চাদরে রাত্রি রেখে যায়। রেলগাড়ি দূর সফর জাগে কার ইশারায় ঝিকিমিকি। তুমি যদি তাকে খুঁতকুড়ো দাও ফিরে দেয় সোনা ধান, তুমি যদি দাও মোমের ফুলকি জোছনায় দেয় স্নান। ঝলমলে আলপনার গোল ঘেঁষে এই কাছে অন্তহীন ভিন দেশে। এই তো খুব কাছে মায়ার লতায় আছে, তুমি তাকে ছুঁয়ে দিলে শিরশিরে। সেই লতা ঘিরে মায়ার পাখি ভাসে, রং রঙিন দিনকালের আশ্বাসে। মাঝে মাঝে এই উঁচু বাড়ি ঘর হয়ে যায় সেই গাছ, জানলার পাতা ঝিরি ঝিরি কেঁপে শিখে নেয় খাওয়া নাচ। ঝড় জাগে রোদ্দুরে রোদ্দুরে, ধুলোগুলো গান মেখে ফুরফুরে। ধুলোগুলো গান মেখে ফুরফুরে, ধুলোগুলো গান মেখে ফুরফুরে। অনিন্দ, অজিতের শেষ পর্যন্ত হার হলো না জিত? তার কারণ অভিনেতা অনিন্দকে আমরা আবার পাবো তো, যদি নাকি ওয়ান ফিল্ম ওয়ান্ডার? না না, যদি সেরকম রোল পাই তাহলে করব, আর যদি তেমন রোল না পাই তাহলে আর আমার মনে হয় না। তার কারণ আমার সত্যি সত্যি এখন মনে হয় যে অভিনয় তখনই করব যদি সত্যি মিনিংফুল কিছু পাই, নইলে মন লাগিয়ে করতে পারবো না, এই আর কি। সত্যান্বেষীর পর মানে কতটা ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন পেয়েছো অ্যাক্টর হিসেবে? ভীষণ। তার কারণ হচ্ছে যে মানে একটা শুভ মুহূর্তের সময় ছিল, ইউনিটটা এত ক্লোজ নিট এবং সকলে খুব বন্ধুর মতন ভীষণভাবে হেল্প করে। সত্যান্বেষী থেকে যেটা হয়েছে যে সুজয়, ইন্দ্র, অর্পিতা এরা দারুণ বন্ধুত্ব হয়েছে, সেটা এখনো মানে চলছে। একটা সিনেমা তো অনেক কিছু তৈরি করে দেয়, একদম অনেকগুলো বন্ডিং তৈরি করে। ফলে একসঙ্গে খাওয়া দাওয়া, হইচই, আড্ডা সেগুলো তো রয়েইছে। এবং সিনেমা সংক্রান্ত ব্যাপার, আমি যখন সিনেমা করতে যাচ্ছি মানে সুজিতদা যেরকম অকল্পনীয় হেল্প করেছে, একই রকম ভাবে আমাকে সুজয় যেরকম হেল্প করেছে বা যেরকম ভাবে টিপস দিয়েছে, সেটা কিন্তু ভাবাই যায় না জাস্ট আর কি। ফলে একটা সত্যান্বেষী আরো অনেকগুলো সত্য আমার সামনে উদ্ঘাটিত করে দিয়েছে। আর এই যে তুমি নির্দেশনার কাজে যখন এসছো, একেবারে মানে বউ বাচ্চাকেও ভুলে গেছো, জুজু মধুজাকে ছেড়ে পুরনো বাড়িতে গিয়ে থাকা, ঘাড় গুঁজে কাজ করা। অভিনেতা অনিন্দ কি এতটা সিরিয়াস নয়? নির্দেশক অনিন্দ অনেক বেশি সিরিয়াস? না, অভিনেতার কি হয়, অভিনেতা অনেকটাই ডিরেক্টরের হাতের পুতুল। ডিরেক্টর যেভাবে বলবে আমি সেইটুকু কাজ যদি ঠিক মতন করতে পারি, মানে সিনেমাটা পুরোটা একটা পরিচালকের মাথায় ঘোরে।
ফলে আমি যখন অভিনয় করেছি আমি চেষ্টা করেছি ঋতুদাকে স্যাটিসফাই করার, যে ঋতুদা যেটা চাইছে, ঋতুদা যেভাবে ছবিটাকে ভেবেছে, বা আমি হয়তো কথা বলছি অনেক হড়বড় করে, ঋতুদা বলছে অত তাড়াহুড়ো করে বলিস না, অনেক আস্তে আস্তে কথা বল। সেটা আমার বা সুজয়ের ক্ষেত্রে হয়েছে, প্রচুর বকুনি খেয়েছি আমরা। ফলে কিন্তু আমি চেষ্টা করেছি যে সে যেভাবে চরিত্রটাকে দেখছে সেইটাকে জাস্টিফাই করা। ডিরেক্টরস একটা টু একদম। আমি যখন সিনেমা নিজে করতে এসেছি তখন এটা আমার সিনেমা, ফলে আমি বলছি যে এইটা মানে পুরোপুরি আমার খেলার জায়গা। তো আমি ছবি সেখানে আমি বলছি আমার দায়িত্বটা আরো অনেক বেশি। সেটা শুধু যারা অভিনয় করছে তাদের ক্ষেত্রে নয়, আমি বলছি আমার টেকনিশিয়ানদের ক্ষেত্রে, কিভাবে আমি একটা জায়গা তুলবো সেটার ক্ষেত্রে, এমনকি মানে টু সাম এক্সটেন্ট আমি বলছি ছবিটার পরেও যা যা কাজ হয় পোস্ট প্রোডাকশনের সমস্ত দিক থেকেও। ফলে মানে আমি বলছি যে একটা ডিরেক্টরের আমি বলছি একটা মানে হিমালয়ান টাস্ক থাকে আর কি, মানে সেটাকে তাতে বাড়ি ছেড়ে থাকতে হবে কেন? মানে লোকে তো সন্দেহ করবে যে মধুয়াকে ছেড়ে থাকছো। এমনিতেই নির্দেশকরা যদিও তোমার ছবিতে সেই অর্থে কোনো নায়িকা নেই, কিন্তু তবু নায়িকাদের সঙ্গে নির্দেশকের ঘনিষ্ঠতা তো খুব স্বাভাবিক। আর বাড়ি ছাড়া নির্দেশকের তো বটেই। না না না, আমি যেখানে ছিলাম সেটাও আমার একটা বাড়ি, সেখানেও মধুজা জুজু এসে থাকে, মা বাবা থাকেন। ফলে তার কারণ আমি যেটা চেয়েছিলাম, ছবিটা যেহেতু উত্তর কলকাতা ঘেঁষা, আমি একটু উত্তর কলকাতার মধ্যে থাকতে চেয়েছিলাম। তার কারণ ছবিটা ওইটার মধ্যে থাকলে আমার মনে হয় যে জিনিসটা আরো বেশি ফিল করা যায় এবং একটু একাগ্রচিত্তে কাজও করা যায়। মানে সত্যি সত্যি তো আমাদের প্রত্যেকের পরিবার আছে, আমরা সবকিছু করি, কিন্তু যখন একটা কাজ করি সেটা একটা লেখা বা একটা গান তৈরি বা সেখানে কিন্তু আমি একটা ইন্ডিভিজুয়াল, সেভাবে আমাকে কাজ করতে হবে। সেটা ভাবে যদি আমি কাজ না করি তাহলে আমি কাজটা পুরোপুরি ঠিকভাবে করে উঠতে পারবো না। উপাল, এই যে চন্দ্রবিন্দুর 25 বছর, আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্বে চলে এসেছি, এমন কোন সাফল্য বা প্রথম সাফল্য কোনটা যেটা তোমাদের মনে হয়েছিল যে একেবারে চন্দ্রবিন্দু হাতে চাঁদ পেল? মানে এর থেকে বড় সাকসেস 25 বছরে আর কখনো আসেনি। এটা বলা খুব ডিফিকাল্ট। একবার মনে হয়েছিল যে 2001 সালে যখন আমরা গোল্ড ডিস্ক পেলাম, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, যে এত নর্মালি কত 60,000 বিক্রি হলে বলে যে গোল্ড ডিস্ক দেয়। তো সেটাই আমরা বিশ্বাস করি, যদিও সেটা পরবর্তীকালে ওটা অনেকটাই বেড়ে গেছিলো। ওটা আমরা যা এক্সপেক্টেড 3.5 লাখ না 4 লাখ আমাদের বোধহয় অ্যালবাম সেল হয়েছিল ওই ভূমির যাত্রা শুরুর পরই। তো সেটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এখন দাঁড়িয়ে দেখলে মনে হয়। কিন্তু তারপরে বলছি যে সেটাই একমাত্র যে অ্যাচিভমেন্ট তা না, আমরা যে এই যে 9 নম্বর অ্যালবামে এসে যে কমপ্লিটলি 8 নম্বর অ্যালবাম অবধি যা কাজ করেছি সেটাকে সম্পূর্ণ ভেঙে গিয়ে একদম অন্যরকম অ্যালবাম করেছি, এটাও কিন্তু আমার কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। কিন্তু সমালোচনা শোনোনি যে এটা চন্দ্রবিন্দুর যে বেঞ্চমার্ক, চন্দ্রবিন্দুর যে চরিত্র, গানগুলোর কথার যে উইট, যে মজা, ছোট ছোট এটা অনেক বেশি সেনসিটিভ, অনেক বেশি দার্শনিক। এটা বাঙালির আমি বলছি স্বভাবে আছে। তুমি দেখবে যে যখনই যা হয় বলবে এই আগেরটার মতন নয়, এটা ছেলেমেয়ের ক্ষেত্রেও বলে লোকে। তো ফলে এটা একটা গান বাজনার কিছুর জন্য বলবে এতে আর আশ্চর্য কি। তো ফলে সবসময় ওই বড় ছেলের গুণগান একটু বেশি গায়, তোমাদের আগেকার গানগুলো যেরকম ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে যে পরেকার গানগুলো তারা যে খুব মন দিয়ে শুনেছে এমনটা না, পরের দিকের কোন গানটা মনে হচ্ছে সেটা খুব স্পষ্ট করে বলতে পারছে তা না। আসলে কি হয় যে একটা কিছু করে সেটা খ্যাতি পেয়ে গেলে সেইটাকেই মানুষ ধরে নেয় যে ওটাই বোধহয় তার লেভেলিং কোথায়। হ্যাঁ, মানে তাকে সেই গানটা গাইতেই হবে। মানে আমি বলছি যে সেখানে কবির সুমনকে প্রোগ্রাম করতে গেলে তোমাকে চাই গাইতেই হবে। মানবেন্দ্র যখন গান করতেন আমি দেখেছি যে ওই আমি এত যে তোমাকে ভালোবেসি না গিয়ে উনি নামতে পারবেন না। ফলে এইটা একটা সিগনেচার তৈরি হয়ে যায়। এবং এখন মানে আমি বলছি হেমন্ত বাবুরও এই সমস্যা ছিল, মানে সবারই সমস্যা ছিল, একটা গান হয়ে যায় সবারই সমস্যা ছিল। কিন্তু আমি বলছি যে একটা শিল্পীকে সেটাকে অতিক্রম করতে হয়। একটা শিল্পী যদি নিজেকে না ভাঙে তাহলে কিন্তু সে তার নিজের মানে আমি বলছি কিকটা সে পায় না। মানে আমি আজকে যদি আমরা নয় না করতাম, আমরা তো নয় করতে চাইছিলাম ডেসপারেটলি অনেক দিন ধরে, সেটা যদি আমরা এই সময়ে পৌঁছেও না করতে পারতাম তাহলে সারা জীবন ধরে আমরা আফসোস করতাম, সেটার কোনো মানে হয়। কিন্তু সেই প্রচেষ্টা যখন সেইভাবে মানুষ অতটা অ্যাপ্রিসিয়েট করে না বা অন্য তুলনা করে সেটাকে অনেক বড় করে দেখায়, সেখানে যন্ত্রণা হয় না? দেখো, যন্ত্রণা হয় না মানে আমার ক্ষেত্রে খুব যন্ত্রণা হয় না। আমি তো মনে করি যে আমরা এমন অনেক গান করেছি যে গানগুলো আমি ভাবিনি এতটা জনপ্রিয় হবে, কিন্তু তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়েছে। ফলে এরমও আমরা কিছু হয়তো গান করলাম যে গানগুলো হয়তো আর একটু কম মানুষ শুনলো, আমরা ভেবেছিলাম আর একটু শুনলে ভালো হয়, কিন্তু নয় আমরা কখনোই ভাবিনি এটা খুব মাসি একটা অ্যালবাম, সকলে শুনবে, চারিদিকে গুনগুন করবে, আমরা চাইনি। আমরা খুব মনোযোগী অল্প শ্রোতা চেয়েছিলাম, সেটা কিন্তু ওই কোয়ালিটি অডিয়েন্সটা কিন্তু নয় ডিমান্ড করে।
তোকে ভিড়েরই আড়ালে, কোথায় খুঁজি তোকে নিজেই হারালে। আবার দেখি ফিরে কার পিছু ডাকে, শহর তলিয়াকে আকাশে রেখাকে। দেশলাই খোপ সারি সারি, সন্ধ্যের এক কোণে তারি। দেশলাই খোপ সারি সারি, সন্ধ্যের এক কোণে তারি। আকাশে প্রদীপ জেলে যাবে, শুধু তুমি ঘুমিয়ে পড়ো না যেন, শুধু তুমি ঘুমিয়ে পড়ো না প্লিজ। ও শুধু তুমি ঘুমিয়ে পড়ো না যেন, শুধু তুমি ঘুমিয়ে পড়ো না প্লিজ। কোথায় পোড়ো ঘরে রংচিতা বেড়া, হলুদ আলো গুনে আনবাড়ি ফেরা। স্টেশন পথ বাড়ি হাওয়া সাইকেলে, তখন তুমি একা দাঁড়িয়ে বিকেলে। জানবে না ওপরে সবরে, গল্পেরা বাতিল কবরে। জানবে না ওপরে সবরে, গল্পেরা বাতিল কবরে। বনফুল হয়ে ফুটে যাবে, শুধু তুমি ঘুমিয়ে পড়ো না যেন, শুধু তুমি ঘুমিয়ে পড়ো না প্লিজ। ও শুধু তুমি ঘুমিয়ে পড়ো না যেন, শুধু তুমি ঘুমিয়ে পড়ো না প্লিজ। কাটে না রাখা শপথে, তোমার তারা রাখা আব ছায়া পথে। কাজল কালো মেঘ বাসা বেঁধে থাকে, কিশোরকে যে কাঁদো লুকিয়ে আমাকে। কাঁদবে না লক্ষ্মীটি শোনো, আমি মরে যাইনি এখনো। কাঁদবে না লক্ষ্মীটি শোনো, আমি মরে যাইনি এখনো। গান বাঁধি পুরনো স্বভাবে, শুধু তুমি ঘুমিয়ে পড়ো না যেন, শুধু তুমি ঘুমিয়ে পড়ো না প্লিজ। ও শুধু তুমি ঘুমিয়ে পড়ো না যেন, শুধু তুমি ঘুমিয়ে পড়ো না প্লিজ। ও ও শুধু তুমি ঘুমিয়ে পড়ো না যেন, শুধু তুমি ঘুমিয়ে পড়ো না প্লিজ। ও শুধু তুমি ঘুমিয়ে পড়ো না যেন, শুধু তুমি ঘুমিয়ে পড়ো না প্লিজ।
তোমাদের শেষ প্রশ্ন দুজনকেই, 25 বছরে এই সাক্ষাৎকার আমরা নিচ্ছি, 50 বছরে চন্দ্রবিন্দুকে কোথায় দেখতে চাও? স্যানিটোরিয়াম বলে উপর আমার মনে হয় যদি একবার 50 বছরে তো আরো অনেক টেকনোলজি হয়ে যাবে, তো সত্যি সত্যি আমরা যদি একবার চাঁদে বেড়াতে যেতে পারি সবাই মিলে, তার থেকে আর ভালো কিছু হতে পারে না। 50 বছরে সত্যি সত্যি চাই সেটা হচ্ছে যে লোকে যদি আমাদের গান তখনও ভালোবাসে, তখনও কেউ গুনগুন করে গায়, বা আমাদের গান নিয়ে হয়তো একদম নতুন প্রজন্ম তারা কিছুটা উৎসাহিত হলো যে এরা তখনও বলবে যে আগের প্রথম অ্যালবামের গানগুলো যা এইগুলো না, তাদের কাছে কিন্তু প্রথম অ্যালবামের রেফারেন্স থাকবে না, এটা একটা সুবিধে। তারা যখন গানগুলো ঘুরে দেখবে কোন গানগুলো রয়ে গেল, কোন গানগুলো একদম থাকলো না, সেইগুলো নিয়ে তারা মাথা ঘামাবে। চন্দ্রবিন্দু সত্যিই বাংলা গানের জন্য আদৌ ইম্পর্টেন্ট কিনা তারা আলোচনা করবে, যে চন্দ্রবিন্দু মিথ না চন্দ্রবিন্দু মিথ্যে, এই চন্দ্রবিন্দু কাল্ট না চন্দ্রবিন্দু খুবই ডিফিকাল্ট, এইগুলো নিয়ে তারা আলোচনা করবে। এইটুকু যদি তারা করে তাহলেই আমরা খুব খুশি। না, তাছাড়া দেখো মানে একটা ক্রিকেট প্লেয়ারের কাছে, ব্যাটসম্যানের কাছে যেমনি সেঞ্চুরি অ্যাটেন্ড করাটা একটা বড় ব্যাপার না, তো গানের ক্ষেত্রে তো ওরকম সেঞ্চুরি হয় না, কিন্তু আমরা সেটা সত্যি সত্যি করতে পারছি কেন 25 বছরে আমরা আমাদের 10th অ্যালবাম বেরোচ্ছে, আর আমাদের প্রত্যেক অ্যালবামেই 10টা করে গান থাকে, একটা অ্যালবামে ব্যতিক্রম ছিল 11টা গান ছিল, তাহলে আমরাও আর কি 25 বছরে সেঞ্চুরি করতে পারছি, আর আমরা এক্সপেক্ট করবো যে 50 বছরে অ্যাটলিস্ট ডাবল সেঞ্চুরি যেন করতে পারি, তাই না? ফাটাফাটি। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। ডাবল ট্রিপল সেঞ্চুরি হতেই থাকুক, চন্দ্রবিন্দুর যে সাফল্য তাতে যেন সময়ের গ্রহণ না লাগে, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। আমরা তো কিচ্ছু চাইনি আর কিচ্ছু চাইনি আর কিচ্ছুটি চাইনি, আমরা তো কিচ্ছু চাইনি আর কিচ্ছু চাইনি আর কিচ্ছুটি চাইনি। আমরা চেয়েছি শুধু বিকেলের ঠেক, পিকনিকে পরকিয়া ক্রিসমাসে কেক, স্পর্শকাতর সানে ফোড়া হলে শেখ ব্যাসার কিচ্ছু চাইনি, আমরা তো কিচ্ছু চাইনি আর কিচ্ছু চাইনি আর কিচ্ছুটি চাইনি। রাস্তায় থুতু ফেলা, রাস্তায় হিসি, সস্তায় কেনা কেনি পরাগ পলিসি, ধুলোর গয়না আর ফেরা কোটা দুল, পার্ক স্ট্রিট মোড় থেকে কবরের ফুল, পোস্টারে সুন্দরী হেসেই আকুল। শুনশান রাজপথে ছুটে যায় গাড়ি, তারে একা মেলা থাকে ভুলে যাওয়া শাড়ি। শুনশান রাজপথে ছুটে যায় গাড়ি, তারে একা মেলা থাকে ভুলে যাওয়া শাড়ি। টিউশনি সেরে তুমি একা ফেরো বাড়ি, আমি একদিন যাব শুধু সামনে দাঁড়াবো আর ছুঁয়ে দেবো কপালের চুল, ব্যাস আর কিচ্ছু চাইনি। আমরা চেয়েছি শুধু রঙিন মাজন, ভিট ভিটে ভানু আর বাঘা বচ্চন, ভাই ফোটা এসে গেলে পাড়াতে তো বোন, ব্যাস আর কিচ্ছু চাইনি, আমরা তো কিচ্ছু চাইনি আর কিচ্ছু চাইনি আর কিচ্ছুটি চাইনি। বাজারের ধার বাকি দোকানের দেনা, এরা টিফিন খায় আমাকে চেনে না, প্রাইভেট সার্কাসে ভানুমতি খেল, আকাশের ঝড় বাকি পাতালের রেল, এবং দিনের শেষে আছলা বিকেল। সিরিয়ালে মুখ নিয়ে ঢুলে যায় পাড়া, কাজ ঘরে নিভেলো কচুরি সিঙ্গাড়া। সিরিয়ালে মুখ নিয়ে ঢুলে যায় পাড়া, কাজ ঘরে নিভেলো কচুরি সিঙ্গাড়া। আঁচলে সন্ধে মুছে একা বাড়ি ফেরা, আমি একদিন যাব পথ আটকে দাঁড়াবো আর ছুঁয়ে দেবো ব্যথার জরুর, ব্যাস আর কিচ্ছু চাইনি, আমরা তো কিচ্ছু চাইনি আর কিচ্ছু চাইনি আর কিচ্ছুটি চাইনি,
আমরা তো কিচ্ছু চাইনি আর কিচ্ছু চাইনি আর কিচ্ছুটি চাইনি, আমরা তো কিচ্ছু চাইনি আর কিচ্ছু চাইনি আর কিচ্ছুটি চাইনি, আমরা তো কিচ্ছু চাইনি আর কিচ্ছু চাইনি আর কিচ্ছুটি চাইনি।